তো আমরা যখন ছোট ছিলাম, বেসিক্যালি আপনি জানেন আমি এই হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি। আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা দেখতাম কি যে যখন ইসকন বাংলাদেশে প্রবেশ করলো এবং বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করলো, তখন দেখতাম আমাদের বাবা-মারা বা সাধারণ হিন্দুরা ইসকনকে ঠিক পছন্দ করত না। আমরা তাদের অ্যাক্টিভিটি যদি আমরা অবজার্ভ করি, দেখা যায় যে দে কাম অ্যাক্রস ভেরি অ্যাগ্রেসিভ। তাদের আচার আচরণ এবং তাদের কথাবার্তা, তাদের স্পিচ, পাবলিক স্পিচগুলি দে ভেরি অ্যাগ্রেসিভ, ভেরি। যে স্বর্ণা দাস নামে একজন হিন্দু মেয়েকে ভারতীয় বর্ডার বাহিনী গুলি করে হত্যা করে, আমরা ইসকনের কোনো বক্তব্য দেখিনি, সে তো হিন্দু ছিল। কিন্তু যখনই পলিটিক্যালি আপনার কোনো কারণে হিন্দুদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে আওয়ামী লীগের সাথে এফিলিয়েশনের কারণে, তখনই তারা রাস্তায় বের হয়েছে এবং মাইনরিটি কার্ড প্লে করে, যে ভিকটিম কার্ড প্লে করে। কেউ কেউ হয়তো বলতেছে, লুক, মেবি আওয়ামী লীগ পিছন থেকে কলকাঠি নাড়তেছে তাদের পলিটিক্যাল গেইনের জন্য। আইনজীবীকে যেভাবে হত্যা করা হয়েছে, আপনাকে কি এক্স্যাক্টলি মনে করে দেয় না বিশ্বজিৎকে যেভাবে ছাত্রলীগ হত্যা করেছে? বাংলাদেশের যারা সচেতন জনগণ বা যারা একটু পলিটিক্যালি অ্যাওয়্যার, তাদের মেইন ইস্যু এট দ্য মোমেন্ট তারা যেটা নিয়ে কথা বলতেছে যে আমাদেরকে ইসকনকে ব্যান করা উচিত। সেকুলার যারা আপনার রাজনীতিবিদ বা আপনার অ্যাক্টিভিস্ট যারা, তারা বলছে যে মানে এটা যদি করা হয় তাহলে মানুষের ফ্রিডম অফ স্পিচকে ব্যাহত করা হবে, বা দ্যাটস কোয়াইট হিপোক্রিটিক্যাল। ওয়ান অফ দ্য কি ফোকাস আমরা যেটা আজকে নিয়ে আলাপ করলাম যে ইসকনের ব্যাপারটা, দিস ইজ ডেফিনেটলি এ পলিটিক্যাল প্রবলেম অ্যান্ড দিস গভর্নমেন্ট ক্লিয়ারলি ফেইলিং। তারা এই ব্যাপারটা সলিউশন নিয়ে আসতে পারতেছে না। আমাদের দেশে যখন বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়, তখন আমাদের মুখ বন্ধ করে রাখতে হবে। যখন সাইফুল ইসলামের মতো একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, তখনও আমাদেরকে মুখ বন্ধ করে রাখতে হবে। এই সংবিধানকে, সেকুলার সংবিধানকে যদি আপনি ছুড়ে ফেলে ইসলামিক সংবিধান দিয়ে বাংলাদেশকে এই রুল করেন, তাহলে কি হবে? বাংলাদেশ আত্মমর্যাদাশীল, ন্যায় বিচার পরায়ণ এবং সমৃদ্ধশালী একটি জাতি হিসেবে সংগঠিত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপসহীন বার্তায়। আপনারা জানেন আপসহীন বার্তায় আমরা বিভিন্ন সমসাময়িক এবং বিষয়ভিত্তিক ব্যাপারে আলোচনা করি এবং সেই ব্যাপারগুলোতে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে কমেন্ট করে থাকি। আমাদের সাথে আজকে আছেন আমাদের হাউস রেগুলার মোহাম্মদ ইসলাম। ইসলাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইটস গুড টু হ্যাভ ইউ ব্যাক আফটার লং টাইম। থ্যাংক ইউ। সো অ্যাজ ইউজুয়াল আপনি জানেন যে আমরা এই প্রোগ্রামে বাংলাদেশের বা গ্লোবালি ভেরিয়াস পলিটিক্যাল ইস্যু, সেই ব্যাপারগুলি নিয়ে আলাপ করি এবং ওইসব ব্যাপারগুলো থেকে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। সো আমরা জানি যে রিসেন্টলি যে বাংলাদেশে অনেকগুলি ইনসিডেন্ট হইতেছে এবং তার মধ্যে গ্লোবালি এজ ওয়েল, বাট মেবি আজকে আমরা বাংলাদেশি কয়েকটা ইনসিডেন্ট নিয়ে হাইলাইট করবো আমাদের আজকের প্রোগ্রামে। বলাই বাহুল্য যে এর মধ্যে যে রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো হইতেছে বা রিসেন্ট ইনসিডেন্টগুলো হইতেছে, এর মধ্যে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ওয়ান যে গত 25 নভেম্বরে চিন্ময় কৃষ্ণা দাস নামে একজন হিন্দু পণ্ডিতকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়। তার বিরুদ্ধে অ্যালিগেশন ছিল যে হি ইজ অ্যাকিউজড অফ এ সেডিশন, এবং তার পরের দিন চিটাগং কোর্টে তার যেই বিচারটা হয়, সেখানে তাকে জামিন দেওয়া হয় না এবং তাকে জেলে পাঠানো হয় এবং বলা হয় যে ওই যে অ্যালিগেশন তার বিরুদ্ধে ছিল সেই অ্যালিগেশন সত্য এবং তাকে সে অনুযায়ী পানিশ করা হয়। অন টপ অফ দ্যাট, আপনার চিন্ময় কৃষ্ণা দাসের কিছু সাপোর্টাররা এবং বাংলাদেশে ইসকন নামে একটি সংস্থা আছে, সেই সংস্থার কিছু সাপোর্টাররা বা ইনথুজিয়াস্টরা কোর্টের বাইরে কিছু স্ক্রিমেশের মাধ্যমে ওইখানে একজন লয়ারকে, যার নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ, তাকে ওইখানে হত্যা করা হয়। সো দিস ইজ বিন দ্য কি ওয়ান অফ দ্য সাম অফ দ্য কি ইস্যুস দ্যাট বাংলাদেশের মধ্যে হইতেছে। সো দ্য ডমিনেন্ট যেই আলাপগুলি হইতেছে তার মধ্যে হইতেছে যে ইসকন নামে একটা বাংলাদেশের সংস্থা আছে এবং তাদেরকে ব্যানিংয়ের জন্য আমরা অনেক কথা শুনতেছি। সো বিফোর উই গো টু দ্যাট ডিসকাশন অফ ব্যানিং অর কী করা উচিত বা কে বা কারা দায়ী, ইফ আই আস্ক, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে বাংলাদেশে যে ইসকন নামে একটি সংস্থা আছে, যদিও তারা একটা গ্লোবাল একটি সংস্থা, তারা কে বা কারা, তাদের কি অ্যাক্টিভিটি বাংলাদেশে বা তারা কী ধরনের, তাদের অবজেক্টিভ কি বাংলাদেশে, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান। জি, ধন্যবাদ। বাংলাদেশে আসলে অনেকগুলোই ঘটনা ঘটতেছে লাস্ট কিছুদিন ধরে, বলা যায় যে মানে 5ই আগস্টের পর থেকে অনেকগুলো ঘটনাই ঘটতেছে। কোনটা রেখে কোনটা আপনি কাভার করবেন, বা অবভিয়াসলি সবগুলো ঘটনার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান। যেভাবে আপনার এই ঘটনাটার বিভিন্ন বিষয় বের হয়ে আসছে, মোস্ট ইন্টারেস্টিং। অবভিয়াসলি এটা আলাপ করার সময়ের দাবি। ইউনো, ইসকন আপনি যদি দেখেন, বেসিক্যালি ইসকনের আলাপটা এই জন্য হচ্ছে কারণ তারা ইদানিং মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বিভিন্ন সময় লালদিঘির পাড়ে র্যালি করেছে, চট্টগ্রামে লালদিঘির পাড়ে র্যালি করেছে, সম্মেলন করেছে, যেখানে তারা অনেক
ভায়োলেন্ট বক্তৃতা দিয়েছে এবং এরপরে অবভিয়াসলি ওনার বিরুদ্ধে এলিগেশন আসছে যে উনি বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন এবং এগুলো। সো ইউনো আপনি যদি দেখেন যে মানে তাদের উত্থান বলতে বেসিক্যালি ইটস নট যে মানে ইসকন যে সংস্থাটি এটি হিন্দু ধর্মের ইতিহাসের সাথে শুরুর থেকে জড়িত। আমরা যেটা দেখি, আপনি ইভেন গুগল সার্চ করলে, ইন্টারনেট সার্চ করলে দেখতে পাবেন যে এটা নিউ ইয়র্কে 1966 সালে শুরু হয়, 1966 অ্যারাউন্ড ওই সময়ে শুরু হয়। একজন ভক্তি বেদান্ত প্রভুপাদ, ওনার মাধ্যমে এটা শুরু হয় এবং ওনাদের নামের মধ্যেই ওনাদের যে উদ্দেশ্য এবং অবজেক্টিভ যেটা বলছেন ওটা পরিষ্কার, যে আপনার যে ইনস্টিটিউশন ফর Krishna consciousness, I think International Society for Krishna Consciousness. সো তাদের যেটা ধরেন আকিদা, ওটা হচ্ছে কৃষ্ণ, যেটা অবভিয়াসলি আপনি জানেন যে এই হিন্দু ধর্মের যেটা এই অন্যতম অবতার কৃষ্ণকে আপনার ওনারা এই যে ইস্কনের যেটা আকিদা ওটা হচ্ছে কৃষ্ণকে বলে যে তারা স্বয়ং অবতার, হ্যাঁ, বা আপনার মানে সর্বোচ্চ লর্ড, যে ধরেন ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা হিসেবে দেখা হয়। হ্যাঁ, সো আমরা যখন ছোট ছিলাম, বেসিক্যালি আপনি জানেন আমি এই হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম কি যে যখন ইস্কন বাংলাদেশে প্রবেশ করলো এবং বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করলো, তখন দেখতাম আমাদের বাবা মারা বা সাধারণ হিন্দুরা ইস্কনকে ঠিক পছন্দ করতো না। আমরা তখন বুঝে উঠতে পারিনি কেন পছন্দ করতো না, কিন্তু পরে এসে যখন বুঝলাম যে আসলে তারা যেটা এজেন্ডা বা তাদের যেটা অবজেক্টিভ, যে কৃষ্ণকে হাইয়েস্ট লর্ডশিপ বা হাইয়েস্ট ক্রিয়েটরে উপনীত করার যে অবজেক্টিভ, সেটার সাথে আসলে হিন্দুদের যে আপনার ইতিহাস তা যায় না। ইয়েস, কৃষ্ণ ওয়ান অফ দ্য ভাইটাল অবতার এবং ঠিক আছে, কিন্তু হিন্দু ধর্মের যেটা ধরেন হাইয়েস্ট লর্ডশিপ ওইটা আপনার কৃষ্ণ নয়। হ্যাঁ, এই হিন্দু ধর্মের যেটা আপনার এই সৃষ্টিকর্তা আছে সেটা কৃষ্ণের সাথে, ইয়েস কৃষ্ণ তার একটা অবতার। তো এই যে কৃষ্ণকে ধরেন সর্বোচ্চ ক্রিয়েটর হিসেবে যেটা তার এই ইস্কনের যেই পরিচয় করিয়ে দেয়া বা এই কৃষ্ণ কনসিয়াসনেস নামে যেই আপনার কার্যক্রমে শুরু করা, এটার সাথে হিন্দুরা, সাধারণ হিন্দুরা এগ্রি করতো না বলে এখন আমরা বুঝতে পারি যে কেন সাধারণ হিন্দুরা এটার অ্যাগেনস্টে। বা অবভিয়াসলি টাইমের সাথে সাথে তারা প্রচুর ভক্ত তাদের মধ্যে, তাদের সংগঠনে যে আকৃষ্ট করতে সমর্থ হয়, তাদের বিভিন্ন চ্যারিটেবল প্রোগ্রামের মাধ্যমে। আমি আমার ছোটবেলায় গিয়েছিলাম একদিন ওই ইস্কনের একটা মন্দিরে, আই থিঙ্ক আপনার ওই বাংলাদেশে ওই চিটংয়ে আপনার পার্কটার নাম আমার মনে আসছে না, আই থিঙ্ক সিআরবি পার্কের ওইখানে বা আপনার এই একটা পার্কের ওইখানে তাদের একটা মন্দির আছে, আমার মনে আছে আমি ছোটবেলায় গিয়েছিলাম ওইখানে। তো তারা ফ্রিতে আপনার বিভিন্ন সময় আই থিঙ্ক প্রতিদিনই তারা ফ্রিতে মানুষকে খাবার খাওয়ায়, এবং তাদের অন্যান্য চ্যারিটেবল কাজ আছে, বাচ্চাদেরকে দেখাশোনা করে এবং আপনার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করে। সো এইসব চ্যারিটেবল কাজের মাধ্যমে তারা মানুষকে, বিশেষত ইয়াং জেনারেশনকে আপনার যে আকৃষ্ট করতে সমর্থ হয়েছে এবং একটা হয়তো এজেন্ডা দিতে সমর্থ হয়েছে তারা এর সাথে, যে দেখো যে আমাদের যে অধপতিত অবস্থা বা হিন্দু ধর্মের যে অধপতিত অবস্থা, যে এই এজেন্ডার মাধ্যমে কৃষ্ণ কনসিয়াসনেসের মাধ্যমেই, কারণ অন্য কেউ তো এই ধরনের সংগঠিতভাবে হিন্দু ধর্মের ভিতরে গ্রুপগুলোর ভিতরে অন্য কেউ এই ধরনের সংগঠিতভাবে হিন্দু ইউথকে আপনার কোনো একটা কজের দিকে ডাকছে না। আপনি যদি দেখেন যে বিজেপি এবং ওইগুলা, বা তারা তো ধরেন এন্টায়ারলি ওই কৃষ্ণ কনসিয়াসনেস বা এই ধরনের কোনো কনসিয়াস, তারা হিন্দুর জাতীয়তাবাদের দৃষ্টিকোণ থেকে ডাকছে, কিন্তু এরা যে হিন্দু পলিটিক্যাল আইডিওলজি, যে আরএসএস বা বিজেপি, তারা মোর পলিটিক্যাল আইডিওলজি, দ্যাটস রাইট, এরা স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখাচ্ছে দেখো এর মাধ্যমে আমাদের একটা যে সংগঠিত হওয়া বা আমাদের আবার উত্থান হওয়া, যে তারা যে বলে যে তাদের প্রিভিয়াসলি যে ধরেন এই প্রিভিয়াস হিস্ট্রির সাথে কৃষ্ণ যেভাবে আপনার ডমিনেট করেছে, তাদের যে হিস্ট্রি, যে কৃষ্ণ যেভাবে ডমিনেট করেছে আমরা ওইভাবে ডমিনেট করতে পারবো। তো তারা হিন্দু ইউথকে আকৃষ্ট করতে, এবং আমরা এখন দেখতে পাই যে অবভিয়াসলি তারা প্রচুর হিন্দু ইউথকে আকৃষ্ট করতে সমর্থ হয়েছে এবং তাদের মাধ্যমে হয়তো সাধারণ হিন্দু জনগণ আকৃষ্ট করতে সমর্থ হয়েছে। সো দ্যাটস হোয়াট আই সি, যে মানে তাদের উত্থান এবং তার আপনি যদি বলেন যে অবজেক্টিভ, সো দ্যাটস হোয়াট আই সি, যে মানে তাদের পার্সপেক্টিভ থেকে, তাদের ন্যারেটিভ থেকে, যে কৃষ্ণ কনসিয়াসনেসের মাধ্যমে হিন্দু ধর্মের আবার উত্থান ঘটানো। ওকে ইসলাম, আপনি you make a very interesting point যে তারা একটা স্পিরিট, they work on a basis of spirituality. তাদের ওয়েবসাইটে গেলে বা গ্লোবালি তাদের অ্যাক্টিভিটি যদি অবজার্ভ করেন, they come across from a very spiritual point of view. যেহেতু আপনি যেটা বললেন যে কৃষ্ণ কনসিয়াসনেস তারা স্প্রেড করতে চায়,
তো আমরা যদি তাদের অ্যাক্টিভিটি অবজার্ভ করি বাংলাদেশে, যদিও আই ডোন্ট লাইক টু অ্যাপ্রোচ দিস ডিসকাশন মাইনরিটির পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি, দে ওয়ার্ক উইথ দ্য হিন্দুজ অ্যাজ ইউ সে, প্রিডমিনেন্টলি উইথ দ্য হিন্দু ইউথ, তাদের অ্যাক্টিভিটি যদি আমরা অবজার্ভ করি, দেখা যায় যে দে কাম অ্যাক্রস ভেরি অ্যাগ্রেসিভ। তাদের আচার আচরণ এবং তাদের কথাবার্তা, তাদের স্পিচ, পাবলিক স্পিচগুলি, দে ভেরি অ্যাগ্রেসিভ, ভেরি ভায়োলেন্ট সোর্ট অফ স্পিচ তারা দিয়ে থাকে। So I find it a bit contradictory. Obviously, I have to be honest, আপনার last 15-16 years এর মধ্যে I didn't know much about ISKCON. I think এই ফ্যাক্টটা আপনার সত্য বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, কারণ তারা এই ধরনের লাইমলাইটে ছিল না। তাদের কথা মানুষ আওয়ামী লীগের আমলে, যেটা আমি বলতেছি, তাদের কথা কিন্তু আমরা এত শুনি নাই। ইভেন they did not come across, so যারা জানতো তারা বলতে পারবে না যে they came across so violent. They carried out their normal activities and things like this. But recently দেখা যাইতেছে যে as I've identified before, যে তাদের activities, তাদের speeches are coming across very violent, which is quite contradictory তাদের যে objective তারা বলতেছে। So why do you think this is the case যে এই লাস্ট 15 বছরে আমরা তাদের এত কথাবার্তা শুনি নাই, রিসেন্টলি তারা এরকম বের হয়ে আসছে? যদিও বর্তমান যে পরিস্থিতি, এটা আপনার বলতে হবে যে তাদের প্রতিকূলে, যেহেতু আমরা দেখতেছি যে সরকার পতনের পরে আপনার we hearing a lot of narratives about Islamic uprising and things like this. So বর্তমান পরিস্থিতি আপনার বলতে হয় যে হয়তো এই সব ব্যাপারগুলোর থেকে তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের অ্যাক্টিভিটিসের জন্য একটু প্রতিকূলে। সো আপনি কি মনে করেন যে হঠাৎ করে তারা কেন এইভাবে বেরিয়ে আসলো, বা তাদের যে কন্ট্রাডিকশন, তাদের অ্যাক্টিভিটি এবং তাদের অফিসিয়াল যে অবজেক্টিভ এর মধ্যে? ধন্যবাদ। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনি দেখেন, একটা হচ্ছে যে মানে তাদের যে সংস্থা, তাদের একটা নিজস্ব মতবাদ বা নিজস্ব একটা বক্তব্য আছে যে মানে ওনারা কি চান, বা অবভিয়াসলি ইটস নট নেসেসারি যে মানে সবসময় ওই বক্তব্যটা সঠিক। আপনি যদি আমি কেন বলছি এই কথা, দেখেন পশ্চিমা দেশগুলো যখন বিভিন্ন দেশ আক্রমণ করে, তারা একটা বক্তব্য দেয়, ইজন্ট ইট, যে আমরা ধরেন ইরাক আক্রমণের কাছে সাদ্দামের কাছে WMD আছে, এবং আমরা আমাদের ন্যাশনাল যে ইন্টারেস্টের জন্য, আমাদের দেশকে রক্ষার জন্য আমরা ইরাক আক্রমণ করতে হবে, আর কোনো উপায় নেই, কারণ তার কাছে, বা আমরা জানি যে ইটস এ টোটাল লাই, যে তারা সম্পূর্ণভাবে একটা বানোয়াট কাহিনী বানিয়ে তারা ইরাক আক্রমণে গিয়েছে তাদের ইন্টারেস্টের জন্য, তারা যে যুদ্ধকেন্দ্রিক যেটা ব্যবসা সেটাকে চাঙ্গা করার জন্য, এবং তারা ওই ইরাকের সম্পদ লুট করার জন্য এবং ওইখানে মুসলিম ভূমিতে তাদের আধিপত্য বিস্তার করার জন্য ওইখানে গিয়েছে। সো তাদের বক্তব্য একটা, এবং আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে যে আপনি বুঝতে পারেন যে কোন ইনস্টিটিউশন যে আসলে কি উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের ওই ইনস্টিটিউশনটা চালাচ্ছে। সো অবভিয়াসলি ইসকনের একটা বক্তব্য আছে যেটা হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস, বা আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড ইটস এ কন্ট্রোভার্সিয়াল আপনার ইনস্টিটিউশন। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় কন্ট্রোভার্সি এসেছে, আপনার চাইল্ড অ্যাবিউজ থেকে নিয়ে, ল্যান্ড গ্র্যাবিং থেকে নিয়ে, আপনার অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ভায়োলেন্টলি অ্যাটাক করা থেকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন এলিগেশন এসেছে, এবং বিভিন্ন দেশে তারা নিষিদ্ধতার শিকার হয়েছে, বা ওইটা আমার ডিসকাশনের বিষয় না। দ্য পয়েন্ট ইজ, তারা ইভেন হিন্দুদের ভিতর থেকে যে ইসকনকে আইডেন্টিফাই করা হয়েছে যে এটা একটা পশ্চিমা আপনার মুখপাত্র, বা পশ্চিমা যে আপনি জানেন যে মুসলিম বিশ্বগুলোকে ভাঙার জন্য পশ্চিমারা বিভিন্ন আপনার এনজিও কেন্দ্রিক এবং বিভিন্ন আপনার চ্যারিটি সংস্থা বা বিভিন্ন আপনার খ্রিস্টান মিশনারিদের দ্বারা তারা বিভিন্ন কার্যক্রম চালিয়েছে। তো এটা হিন্দুদের নিজেদের এলিগেশন হচ্ছে ইসকনের বিরুদ্ধে, এটা আরেকটা পশ্চিমাদের মুখপাত্র, যারা পশ্চিমারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন ভূমিতে ইসকনের মাধ্যমে তাদের যে এজেন্ডা বাস্তবায়িত করার জন্য ইসকনের মাধ্যমে তারা আগায়। অবভিয়াসলি খ্রিস্টান মিশনারিরা যখন যাচ্ছিল বা যখন যায়, তখন তারা বলে না যে আমরা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছি, তারা আসলে যে জিসাস ইজ দ্য লর্ড, জিসাস ইজ দ্য সেভিয়ার, এগুলো বলে তারা যায়। বা ওই ইসকনের বিরুদ্ধে এই এলিগেশন মেইন স্ট্রিম হিন্দুদের, যে তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ভূমিতে যায়। তো অবভিয়াসলি তাদের যেটা বক্তব্য ওইটা সবসময় নেয়ার প্রয়োজন নাই, বা আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটাকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারেন। এখন আপনি দেখেন, আপনি যেটা বলছিলেন যে তারা গত 15-16 বছরে কেন বাংলাদেশের লাইমলাইটে আসেনি, ইটস এ ম্যাটার অফ কনসার্ন যে কেন আসেনি। তখন তাদের জন্য অনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও আমরা জানি যে আওয়ামী লীগ হিন্দুদের প্রতি আপনার সহানুভূতিশীল এবং সেই ভোট ব্যাংকে সবসময় তাদের প্রতি যে আকৃষ্ট রাখতে চায়,
তাদের অনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা কেন এত লাইমলাইটে আসেনি? আপনি যদি বলেন যে তখন যদি তাদের বক্তব্য এটা হয়, ধারণা করে নিয়ে যে তখন হিন্দুদের উপর আক্রমণ হয়নি। নো, আওয়ামী লীগের আমলে হিন্দুদের উপর নৃশংসভাবে আক্রমণ হয়েছে। আপনি দেখেছেন বিশ্বজিৎকে যখন কুপিয়ে মারা হয়েছে, ঢাকার রাস্তায়, আমরা ইসকনের কোনো বক্তব্য পাইনি। ইন্টারেস্টিং। আপনি দেখেছেন, আপনি ইভেন ধরেন এই সময়ে যখন কি ধরেন এই ইন্টারিম গভর্নমেন্ট আসার 1 মাস পরে যখন আপনার এই বর্ডারে ইন্ডিয়া কর্তৃক যে প্রথম যে বর্ডার কিলিং ঘটে যে 1 মাসের মধ্যে, সেটা হচ্ছে একজন হিন্দু মেয়ে, যে স্বর্ণা দাস নামে একজন হিন্দু মেয়েকে ভারতীয় বর্ডার বাহিনী গুলি করে হত্যা করে। আমরা ইসকনের কোনো বক্তব্য দেখিনি, সে তো হিন্দু ছিল। এর কিছুদিন পরে আরো একজন হিন্দু ছেলেকে, যে আই থিঙ্ক তার নাম হচ্ছে তপন কুমার সাহা বা এই ধরনের কিছু, ওই আরেকজন হিন্দু ছেলেকে ওই বর্ডার ইন্ডিয়ান ফোর্স আপনার গুলি করে হত্যা করে। আমরা ইসকনের কোনো বক্তব্য দেখিনি, এরা হিন্দু। আমরা তখনই ইসকনের বক্তব্য দেখেছি, বা আপনি যেটা বলছেন যে পলিটিক্যালি ফিউয়েলড বক্তব্য দেখেছি, যখনই আপনার বাংলাদেশে যে পলিটিক্যাল রিজনে কোনো হিন্দু যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা আক্রমণিত হয়েছে, বা সামহাও তারা, যেমন ধরেন ওই ঢাকায় যখন এই শেখ মুজিবের 32 নম্বর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তখন জলের গান নামে একটা ব্যান্ড আছে, তার যে প্রধান ভোকালিস্ট, আই থিঙ্ক রাহুল দেব বা সামথিং তার নাম, তার বাড়িতেও বাই চান্স আগুন লেগে যায়, কেউ ইন্টেনশনালি দেয় না। কিন্তু তারা এটাকে এমন ভাবে ভিকটিম কার্ড প্লে করে যে না ইচ্ছে করে আগুন দিয়েছে, পরে জার্নালিস্টরাই বের করে আনে যে না এটা 32 নম্বরে আগুন দেওয়ার কারণে তার বাড়িতে লেগে যায়। কিন্তু তারা এইসব কার্ড প্লে করেছে, এবং ইসকন এইসব বিষয়কে নিয়ে, এই পলিটিক্যালি ফিউয়েল বিষয়গুলি নিয়ে কথা বলেছে। তারা বর্ডার কিলিং এ যখন হিন্দু মারা যাচ্ছে তখন কথা বলেনি, যখন ছাত্রলীগ দ্বারা হিন্দু মারা যাচ্ছে তখন কথা বলেনি, আওয়ামী লীগ দ্বারা আমরা এখন জানি যে আপনার পুলিশের প্রধান এই এবং যে বিভিন্ন বাহিনীর প্রধান যেভাবে হিন্দুদের ভূমিগুলো জবরদখল করেছে, তারা এসব ব্যাপারে কোনো বক্তব্য দেখেনি। কিন্তু যখনই পলিটিক্যালি আপনার কোনো কারণে হিন্দুদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে আওয়ামী লীগের সাথে এফিলিয়েশনের কারণে, তখনই তারা রাস্তায় বের হয়েছে এবং মাইনরিটি কার্ড প্লে করে, যে ভিকটিম কার্ড প্লে করে তারা ধরেন বাংলাদেশে, আমি বলবো না যে বাংলাদেশ বিরোধী, আমি বলবো যে মুসলিম বিরোধী বক্তব্য দিচ্ছে, যে তারা মুসলিমদেরকে দায়ী করছে। তারা বলছে না যে মানে এটা তারা মুসলিমদেরকে দায়ী করছে যে না আমরা হিন্দু হওয়ার কারণে আমরা আক্রমণিত হচ্ছি। সো অবভিয়াসলি ইটস এ ইন্টারেস্টিং টার্ম যে বাংলাদেশে তারা কেন এতদিন যে সাইলেন্ট থেকে, যখন কি এখন যদি তারা মনে করে যে তাদের পরিস্থিতি তাদের অনুকূলে নেই, প্রতিকূল পরিস্থিতি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখি যে যদি আপনি ফিল করেন যে আপনার পরিস্থিতি থ্রেটেন, আপনি মাইনরিটি ফিল করেন, আমরা দেখি যে আপনার মানুষরা ইউজুয়ালি নেগোসিয়েশন টেবিলে বসে, তারা কথাবার্তা বলে এটা সর্ট আউট করার চেষ্টা করে, বা তারা প্রোটেকশন অ্যাডভোকেসি অ্যাপ্রোচ, তারা প্রোটেকশন চাইতে চায় গভর্নমেন্ট থেকে, আমরা এখানে নাজেহাল হচ্ছে, আপনি আমাদেরকে রক্ষা করেন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা যদি থ্রেটেন ফিল করে, তারা মোর ভায়োলেন্টলি এখানে এগিয়ে আসছে, বরঞ্চ তারা এমন বক্তব্য দিচ্ছে যে চট্টগ্রাম দখলের বক্তব্য, চট্টগ্রামকে ভারতের সাথে আপনার জয়েন করার, সংযুক্ত করার বক্তব্য, এবং মুসলিমদেরকে আপনার ধরেন যে তাদেরকে ভায়োলেন্টলি দেখে নেওয়ার বক্তব্য। এবং শুধুমাত্র তাই নয়, আমরা দেখতে পাচ্ছি কোর্ট প্রাঙ্গণে, যেটা এই আপনার আইনজীবীর সাথে ঘটে গেল, যে আমরা দেখে যাচ্ছি এগুলোর ম্যানিফেস্টেশন। ইটস নট যে মানে তারা বক্তব্য দিয়ে শুধুমাত্র বসে আছে, এগুলোর ম্যানিফেস্টেশন। সো প্রশ্ন হতে পারে এখন কেন, যে এই যদি প্রতিকূল পরিস্থিতি নেগোসিয়েশন না গিয়ে এখন কেন তারা এই কাজগুলো বা এই ধরনের বক্তব্য দিতে বের হয়ে আসলো? ইসলাম ভাই, ইন্টারেস্টিং পয়েন্ট আপনি আবারও হাইলাইট করলেন কয়েকটা বিষয়, বাট এই বিষয়ে যদি আমি আরেকটু অ্যাড করতে চাই, যে আমরা পাবলিকলি যেসব ন্যারেটিভগুলো শুনতে পাই, বা পাবলিকলি যেই ধরনের বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলাপ আমরা শুনতে পাই, কেউ কেউ হয়তো বলতেছে লুক মেবি আওয়ামী লীগ পিছন থেকে কলকাঠি নাড়তেছে তাদের পলিটিক্যাল গেইনের জন্য, টু ক্রিয়েট দিস ন্যারেটিভ যে লুক আমাদের সময় আমরা কোট আনকোট বাংলাদেশের মাইনরিটি যারা হিন্দু তাদেরকে বেটার লুক আফটার করছি, উইচ ইউ কারেক্টলি সেড দ্যাট ওয়াজ নট দ্য কেস। সো তারা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই নাই। সো নাও দে ট্রাইং টু ইনস্টিগেট এই ইসকনকে তাদের পলিটিক্যাল গেইনের জন্য। দিস ইজ ওয়ান perspective. Another arekta perspective হইতেছে যে are they moved by any external powers like the likes of India, maybe vague link between BJP or RSS and things like this. So আপনি কি মনে করেন এই ব্যাপারে, এইসব যে রেটরিক আছে এগুলির কোনো বাস্তবতা আছে কিনা, বা কে
কলকাঠিগুলি নাড়তেছে, বা কি মনে হয় আপনার এই ব্যাপারে? অবভিয়াসলি এই মুহূর্তে তথ্য উপাত্তের ভিত্তিতে যে মানে আপনার সলিড ওয়েতে কিছু বলা কঠিন, যেহেতু ওই ইনফরমেশনগুলো আমাদের হাতে নেই। বা অবভিয়াসলি আপনি যখন রাজনৈতিক প্রাঙ্গণে বিভিন্ন ঘটনা ঘটতে দেখেন তখন ওইগুলোকে আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেন। ইয়েস, দেয়ার ইজ এ চান্স যে আপনি যদি দেখেন যে মানে হিন্দু অর্গানাইজেশনগুলো এবং মোস্টলি হিন্দুদের সাথে আওয়ামী লীগের একটা দহরম মহরম সম্পর্ক। যতই আওয়ামী লীগ তাদের উপর টর্চার করুক না কেন, ফর সাম রিজন যে মানে হিন্দুরা পলিটিক্যালি যে আওয়ামী লীগের ধরেন ওই জিঞ্জির থেকে বের হয়ে আসতে পারে না ফর লং টাইম, এবং ভবিষ্যতে পারবে কিনা সেটা ভিন্ন বিষয়। সো ইট কুড বি যে আওয়ামী লীগ তাদেরকে ইউজ করতেছে ফর দেয়ার পলিটিক্যাল গেইন। ইট কুড বি যে আওয়ামী লীগ চাইতেছে যে আপনি ইভেন কেন এই স্পেকুলেশন, আপনি ধরেন ওই আইনজীবীকে যেভাবে হত্যা করা হয়েছে আপনাকে কি এক্স্যাক্টলি মনে করে দেয় না বিশ্বজিৎকে যেভাবে ছাত্রলীগ হত্যা করেছে, অবশ্যই। রাস্তায় কুপিয়ে যে দৌড়ায় দৌড়ায় যেভাবে হত্যা করা হয়েছে, আর কপি টু কপি সেম থিং। সো আপনাকে মনে করিয়ে দেয় যে মানে এগুলোর পেছনে কারা কলকাঠি নাড়ছে, এবং আওয়ামী লীগ হ্যাজ দ্য পটেনশিয়াল যে মানে এগুলো করার জন্য। আমরা দেখেছি বিভিন্ন আপনার ইউটিউব ভিত্তিক ভিডিওতেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইনফরমেশন বের হয়ে আসছে, যদিও ওইগুলোকে আপনার ভেরিফাইড করা টাফ আনলেস যে মানে গভর্নমেন্টের তরফ থেকে এগুলোকে ক্রস চেক করে ভেরিফাই করে দেশবাসীর সামনে এগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে। বা দ্য পয়েন্ট ইজ যে আওয়ামী লীগের একটা বিশাল সম্ভাবনা আছে, এবং শুধুমাত্র আপনি এটা কেন যে শেখ হাসিনা ওপেনলি এসব কথা বলেছেন তাই না, যে মানে কিভাবে তার দলের নেতাকর্মীদের সাথে ফোন আলাপ ফাঁস হয়ে সে এসব কথা বলেছেন, যে কিভাবে এই ইনস্টিটিউশনগুলোকে ইউজ করতে হবে, কিভাবে বিভিন্ন গ্রুপগুলোকে তার প্রতি সমবেতে যেসব গ্রুপগুলো আছে তাদেরকে কিভাবে ইউজ করতে হবে, সেই সব কথা বলছে। সো দেয়ার ইজ এ পসিবিলিটি যে মানে আওয়ামী লীগ পিছন থেকে কলকাঠি নাড়ছে, যে আপনার হিন্দু মুসলমান দাঙ্গা বাদিয়ে যে আওয়ামী লীগ এই ন্যারেটিভটা স্টাবলিশ করার চেষ্টা করছে যে আমরা ছাড়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কেউই পারবে না। সো দ্যাট গোজ ফর দ্যাম, যে মানে তাদের ফেভারে ওই পয়েন্টটা যাইতে পারে এবং তার হয়তো কামব্যাক করার সে একটা অপরচুনিটি দেখতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এমন হইতে পারে যে মানে যেহেতু আওয়ামী লীগ এবং তার সম্পূর্ণ অর্গানাইজেশন ভারতীয় বাহিনীর দ্বারা, ভারতীয় আপনার গোয়েন্দাদের দ্বারা পরিচালিত হইতে পারে যে মানে তারা পিছন থেকে মূল কলকাঠিটা নাড়ছে, তাদের আধিপত্যবাদ, বা যেহেতু তাদের আধিপত্যবাদের খর্ব হয়ে গেছে আওয়ামী লীগকে অপসারণের মাধ্যমে, তারা হয়তো যে ইস্কনের মাধ্যমে যে সেটার একটা বদলা নিতে চাচ্ছে, যে বাংলাদেশে একটা দাঙ্গা, আপনি দেখুন যে ঘটনাটা ঘটে গেল এটা সম্পূর্ণ একটা যে প্ল্যাটফর্ম দাঁড় করানো হয়েছিল দাঙ্গার জন্য। ইস স্যালুট টু দ্য বাংলাদেশি পিপল যে তারা ওই প্ল্যাটফর্মে তারা যায়নি, পা দেয়নি এবং এই ট্র্যাপের মধ্যে পা দেয়নি। সম্পূর্ণ একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো হয়েছিল এই দাঙ্গার জন্য। বলাই বাহুল্য যে এই ব্যাপারে আপনি যদি ইন্ডিয়ান অফিসিয়ালস বা তাদের কথাবার্তা শুনে থাকেন, দে আর অলসো বাহির থেকে এমন একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে বাংলাদেশের গভর্নমেন্ট, দ্য কারেন্ট গভর্নমেন্ট, দ্য ইন্টারিম গভর্নমেন্ট এই ব্যাপারগুলি হ্যান্ডেল করতে পারতেছে না, তারা মাইনরিটি রাইট প্রিজার্ভ করতে পারতেছে না। অ্যান্ড তারা যখন এই গভর্নমেন্ট যখন প্রথমে পাওয়ার আসে, দ্যাট হ্যাড স্টার্টেড ফ্রম দ্য, এই রিসেন্ট ঘটনাগুলির পরে এগুলি আরো বেড়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি। আপনি যদি দেখেন যে এই যে ধরেন তারা বিভিন্ন ভারতীয় গভর্নমেন্টের বিভিন্ন কর্তা ব্যক্তি বের হয়ে এসে যে বক্তব্যগুলো দিচ্ছে বাংলাদেশে যে মাইনরিটি বা হিন্দুদের উপর নির্যাতনের কর্তা ব্যক্তি, আপনি যদি দেখেন বর্ডারে তার বাহিনী তার অনুমতি সাপেক্ষে খুন করছে হিন্দুদের, তখন তাদের কোনো কনসার্ন নাই। ইটস অনলি অ্যাবাউট, আপনি দেখবেন তখনই তাদের কনসার্ন যখন সেই ইস্যুটাকে পলিটিক্যালি টার্ন করা যায়। আপনি বর্ডারে আপনি যখন হিন্দুকে খুন করছেন তখন সেটাকে আপনি নিজেই খুন করছেন, আপনি কিভাবে বলবেন যে ও আচ্ছা মাইনরিটি কিল হচ্ছে বা হিন্দুদের নিরাপত্তা নাই? আপনার হাতেই নিরাপত্তা নাই। এবং ভারত পুরো বিশ্বব্যাপী ওয়েল নোন যে মাইনরিটিকে যে ভাবে ট্রিট করার জন্য। আপনার কিছুদিন আগেও মসজিদে তারা যে ফালতু রিজনে যে আপনার ওই 5 জন মুসলিমকে খুন করে ফেলেছে। সো তারা আপনার হিস্টোরিক্যালি আপনি দেখুন যে দেশে শুধুমাত্র একটি পশু জবাই করার জন্য যে মুসলিমদেরকে ভিলিফাইড করা হয়, মুসলিমদেরকে আক্রমণ করা হয়, তারা বলতে চাচ্ছে তারা মানুষের জীবন নিয়ে কনসার্ন, যে হিন্দুরা আক্রমণিত হচ্ছে। সো ওই আগে যেটা বলছিলাম যে যেরকম আওয়ামী লীগের একটা চান্স রয়েছে যে মানে আওয়ামী লীগ এই গেমটি প্লে করছে, বা অবভিয়াসলি আপনি রাজনৈতিক ময়দানে আপনি
একের সাথে এক মিলিয়ে চিন্তা করেন যে মানে আসলে ঘটনাটা করতে কি করছে। আপনি অপরদিকে দেখতে পারেন এটা হয়তো ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স গুলোর একটা পাতানো ফাঁদ হতে পারে। তারা এমন একটা পরিস্থিতি সাজানো তৈরি করছে যাতে তাদের অনুগত আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারে এইসব ঘটনাবলীর মধ্য দিয়ে। সো দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি of both the cases. So interesting যে আপনি বলতেছেন যে বলাই বাহুল্য যে আমরা এখানে কোনো কনস্পিরেসি থিওরি কথা বলতেছি না। We're not saying these are directly and very clearly linked, but there are possibilities of both. আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রভু যে ইন্ডিয়া, it could be either of them doing this directly or indirectly. বাট আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, আপনার এই ইসকন বা এই রিসেন্ট যে টার্মোইল এটা আসার আগে the political context of Bangladesh was predominantly রিফর্মের ব্যাপারে তারা কথা বলতেছিল, সংস্কারের কথা আসতেছিল যে সংবিধানকে কিভাবে সংস্কার করা যায়। There are some discussions around কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। These were the predominant political discussions in the political realm of Bangladesh. এর মধ্যে এই ঘটনাগুলি হওয়ার পরে দেখা যাচ্ছে we shifted from that discussion. Do you think যে এখানে অন্য কোনো এজেন্ডা আছে ইদার গ্লোবাল পলিটিক্সের গ্লোবাল এলিটদের কাছ থেকে বা আপনার যে পশ্চিমা রাষ্ট্রগুলির কাছ থেকে এমন কোনো এজেন্ডা আছে তারা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এই যেখানে সংস্কারের কথা এখন বাদ দিয়ে মানুষ দে আর মোর ফোকাসড অন দিস, এখানে কি কোনো হিডেন কোনো এজেন্ডা আছে কিনা? দ্যাটস অ্যানাদার ইন্টারেস্টিং পার্ট অফ দিস এই প্রবলেম আর কি, যে আপনার ইস্কন কেন্দ্রিক বা হিন্দু মুসলিম কেন্দ্রিক যে সমস্যাটা বের হয়ে এসেছে, এটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট। আপনি দেখুন, আমরা বলেছি যে মানে আওয়ামী লীগের একটা পসিবিলিটি আছে, অবভিয়াসলি দিজ আর জাস্ট আপনার রিয়েলিটিকে আপনি কনসিডার করে আপনি আন্দাজ করছেন যে কোথেকে কি হচ্ছে। আমরা বলেছি যে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা পসিবিলিটি আছে এর পেছনে কলকাঠি নাড়ার, এবং আপনি যদি এর আরো গভীরে যান আপনি দেখবেন যে বৈশ্বিক যে এলিট ফোর্স, যে বৈশ্বিক যে আপনার রাজনৈতিক পরিমণ্ডল, তার একটা পসিবিলিটি আছে এখানে আপনার যে কি রোল প্লে করার, বিশেষ করে যখন কি ইসকন ফর্ম হয়েছে নিউ ইয়র্কে এবং হিন্দুরা তাদেরকে অভিযোগ করেছে যে মানে পশ্চিমাদের হাতের টুল হওয়ার জন্য, তাদেরকে এই ক্ষেত্রে অভিযোগ করেছে। ইটস নট যে মুসলিমরা অভিযোগ করছে বা হিন্দুরা অভিযোগ করেছে ইসকন কেন্দ্রিক। সো নাও দ্য পয়েন্ট ইস, আপনি কেন আমি বলছি যে মানে পশ্চিমা শক্তির একটা হাইয়েস্ট পসিবিলিটি আছে যে মানে এখানে একটা কি রোল প্লে করার। আপনি দেখুন যখন ওই গণ অভ্যুত্থান হয়েছিল বা গণ অভ্যুত্থান কেন্দ্রিক যেই ঘটনাগুলো ঘটেছিল, সমন্বয়ক বলেন, জনসাধারণ বলেন, সকলের মুখে মুখে যে কথা ছিল যে তারা এই ব্যবস্থার আমূল পরিবর্তন চায়, এবং অনেকে বোল্ডলি যে মানে এই ব্যবস্থার আমূল পরিবর্তনকে ইসলাম দ্বারা রিপ্লেস করার কথা বলেছিল। আমরা এগুলো ক্লিয়ারলি দেখতে পেয়েছি তাদের আপনার রাস্তায়, আপনার এই গ্রাফিতি বলেন, যে তাদের ব্যানার বলেন, এবং আমরা কিছুদিন আগে বিভিন্ন স্কুল কলেজে দেখতে পেয়েছি যে মানে কলেজের ছেলেরা বের হয়ে এসেছে যে কালিমার পতাকা নিয়ে। বিভিন্ন সেলিব্রিটি বলেন, বিভিন্ন সমন্বয়ক বলেন, তারা টাইম টু টাইম ইসলামকে কোট করেছে যে মানে তারা ইসলাম চায়, এবং তারা বলেছে যে এই ব্যবস্থাটাকে তারা আমূল পরিবর্তন চায়। হোয়াট ডাজ ইট মিন? যে তারা কমপ্লিটলি সরিয়ে দিয়ে আপনি অন্য আরেকটা ব্যবস্থা দিয়ে রিপ্লেস করতে চান। বা ফর সাম রিজন আমরা অভ্যুত্থান পরবর্তী যখন এই গভর্নমেন্ট ফর্ম করা হলো, আমরা দেখতে পাচ্ছি যে মানে ইসলামকে এই ডিসকাশন থেকে কমপ্লিটলি সরিয়ে দেওয়া হয়েছে। ইসলাম আর এখন যে এই ডিসকাশনে নেই। এখন ডিসকাশনে কি আছে যে ওকে, আগের ব্যবস্থাটা আপনার অপ্রেসিভ ছিল, তো এটাকে কোনোভাবে কাটছাট করে, এটাকে কোনোভাবে যে মানে একটা যে অপ্রেসিভ এলিমেন্টগুলো আছে ওইগুলোকে কোনোভাবে সরিয়ে দিয়ে একটা ফেয়ার এবং জাস্ট কোনো ব্যবস্থা তৈরি করা যায় কিনা। কিন্তু আপনি দেখবেন যে আন্দোলন কিন্তু এই জন্য আসলে দানা বেঁধে ওঠেনি। আন্দোলন ছিল এই ব্যবস্থার আমূল পরিবর্তন। এটা সমন্বয় বলেন, যাদের কথাই বলেন, তাদের কথা এটা ক্লিয়ার ছিল যে এই ব্যবস্থা আমরা ছুঁড়ে ফেলতে চাই কমপ্লিটলি। নাও আপনি দেখেন যে এই ইসকন কেন্দ্রিক সমস্যা বা আপনার এই গণ অভ্যুত্থান পরবর্তী যে সিচুয়েশন, যে আপনার যে ইসকনের যে ভায়োলেন্ট রূপ, আপনি যদি দেখেন যে রাজনীতিবিদরা এবং বিভিন্ন বিশেষজ্ঞরা, সাংবাদিকরা আপনার যখনই এই ডিসকাশনগুলো এন্টারটেইন করছে,
তারা কেউ এই পয়েন্ট অফ ভিউ থেকে এন্টারটেইন করছে না যে ইসকনের এই যে তারা কেন ভায়োলেন্টলি বের হয়ে আসলো। তারা শান্তিকামী একটা সংগঠন, কৃষ্ণপ্রেম বা কৃষ্ণের কনসিয়াসনেস বলতে তারা যেটা বোঝায়, তারা নিজেদেরকে বোঝায় যে শান্তিকামী সংগঠন। তারা কেন এই ধরনের ভায়োলেন্টলি বের হয়ে আসলো, এবং কেউ এই বিষয়টা ডিসকাস করতে রাজি না। কেউ আপনার ইভেন আপনার পলিটিশিয়ান থেকে নিয়ে যে বিএনপি বা জামাত বলেন বা আপনার এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যেসব অ্যানালিস্ট বলেন, প্রত্যেকেই আপনার এই বিষয়টাকে এড়িয়ে যেতে চাচ্ছে, এবং তারা কাইন্ড অফ মোর একটা ইসকনকে যে একটা শান্তিকামী সংগঠন হিসেবে প্রেজেন্ট করতে চাচ্ছে, যেটা আপনি বলছেন যে আদতে তারা তো, আমরা তো এটা তার ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি না, তারা শান্তিকামী সংগঠন নয়। তাহলে আমরা কি দেখি যে ইভেন যে আপনি যদি দেখেন এইসব সাংবাদিক বা অ্যানালিস্টরা তারা একে অপরকে দোষারোপ করে যে আরে এই তো এজেন্সির টুল, আরে এই তো এজেন্সির পণ, এই তো এজেন্সির হয়ে কাজ করে। তারা একে অপরকে দোষারোপ করে। ফরগেট অ্যাবাউট মাই ওয়ার্ডস, আমি বলছি না যে এরা করে, কিন্তু তারা একে অপরকে বলে যে আমার কাছে ইনফরমেশন আছে যে এই এজেন্সির হয়ে, একে অপরকে প্রতিনিয়ত তারা একে অপরকে দোষারোপ করছে। এবং প্রত্যেকে এই স্কুলের ব্যাপারে কেউ বলছে না যে মানে তাদের এই ভায়োলেন্ট রূপ কেন, তারা বরঞ্চ এই বিষয়টাকে এমন ভাবে দেখা যাচ্ছে, আচ্ছা এটাকে আপনি, তারা বের হয়ে এসেছে, তারা তো স্পিরিচুয়াল গ্রুপ, তাদেরকে ওইভাবে ডিল করেন যে ব্যান করেন না বা আপনি তাদেরকে স্পেস দেন, হয়তো কোথাও ভুল হচ্ছে যে এই কেন্দ্রিক। নাও পশ্চিমা যে আপনার শক্তির পশ্চিমা যে শক্তির একটা কি রোল প্লে করার আমরা কথা বলছি, তাদের রোলটা এখানে আসে। আপনি যদি দেখেন, যদি ঘটনাগুলোকে আপনি একসাথে গাঁথেন, আপনি দেখেন যে মানুষের একটা দাবি যে শেখ হাসিনার যেটা অপ্রেসিভ রুল ওইটা সরাই দেওয়া, ইসলামের দাবি প্রথম দিকে ছিল, এখন হয়ে গেছে এই ব্যবস্থাকে কোনোভাবে সংস্কার করে যে দুই একটা জোড়াতালি দিয়ে কোনোভাবে আবার ফিরিয়ে আনা। তো আপনি যে এই ব্যবস্থাকে জোড়াতালি দিয়ে আপনি তাহলে কোন ব্যবস্থা বা কোন, হাসিনা তো ধরেন আপনার ভারতপন্থী ছিল বা তার অপ্রেসিভ রুল ছিল, এখন এই ব্যবস্থাকে সরিয়ে কোন ব্যবস্থাকে দিবেন? আমরা মোস্টলি পলিটিশিয়ান এবং যে আপনার সাংবাদিক বলয় বলেন, যেটা ইন্টেলেকচুয়াল বলয় বলেন বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি মোস্টলি তারা যেই ব্যবস্থাটাকে রেফার হচ্ছে সেটা হচ্ছে ভারত কেন্দ্রিক। আপনি যদি জামাত বিএনপির কথা বলেন, তারা ক্লিয়ারলি এটা আপনার এই পাবলিকলি তারা ডিক্লেয়ার করেছে যে আমরা ভারতের শত্রু না, আমরা ভারতের বন্ধু। অথচ এই অভ্যুত্থান কেন্দ্রিক ওয়ান অফ দ্য কি পয়েন্ট ছিল যে আপনার প্রত্যেক মানুষের যে আপনার ভারত আমাদের সাথে অন্যায় করছে বিকজ অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার দাস হওয়ার কারণে, আওয়ামী লীগ তার অনুগত হওয়ার কারণে ভারত আমাদের প্রতি অন্যায় করছে। তাহলে ভারত অন্যায় করছে, ভারতের আধিপত্যবাদ থেকে বের হয়ে আসার জন্য আপনি এত বড় অভ্যুত্থান করলেন, 2000-এর মতো মানুষ প্রাণ দিল। এখন আপনি ফিউচারে যারা গভর্নমেন্ট গঠন করবে তারা বলছে যে না, আমরা যে ইনডাইরেক্টলি যে তারা বলছে যে আমরাও ভারতের অনুগতই হব, আমরা ভারতের সাথে কোনো ধরনের ক্ল্যাশ চাই না। সো নাও দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ যে আপনি মানুষ দেখতে পাচ্ছে যে মানে হাসিনার যে অপ্রেসিভ রুল ওইটাকে রিপ্লেস করতে যাচ্ছে না এন্ড অফ দ্য ডে ভারতকে। এখন ওই যে পশ্চিমা যে শক্তির কাজ করার কথা বলছি, এখন এটা হয়তো এই ধরনের হইতে পারে যে ওই পশ্চিমা শক্তি এটা চাচ্ছে যে আপনার হাসিনার রুল কাজ করেনি, ফিউচার পলিটিশিয়ানরা হাসিনার রুলকে বাদ দিয়ে ওই ভারতীয় অনুগতই হতে চাচ্ছে। তাহলে আপনার জন্য বেটার সিস্টেম কি, আপনার জন্য যে বেটার রিপ্লেসমেন্ট কি, সেটা হচ্ছে পশ্চিমা যে ব্যবস্থা, সেকুলার ক্যাপিটালিস্টিক ডেমোক্রেটিক ব্যবস্থা, সেটাকে কমপ্লিটলি অ্যাডপ্ট করা এবং সেটাকে যে আপনার ভূমিতে অ্যাপ্লাই করা। সো দ্যাটস বিগার পুশ হিয়ার ইজ যে ধর্মনিরপেক্ষতা। যেহেতু এই দ্বন্দ্বগুলি হচ্ছে মুসলমান মেজরিটি কান্ট্রির মধ্যে আপনার হিন্দু মাইনরিটিকে মিসট্রিট করা হইতেছে, সো দিস ক্রিয়েটস অ্যাটমসফিয়ার যে এখানে ধর্মনিরপেক্ষতার দরকার। সবাই যার যার ধর্ম, ইসকনও তোমাদের ধর্ম তোমরা পিছনে রাখো, স্পিরিচুয়ালি তোমরা কৃষ্ণার প্রেমের কথা বলো, মুসলমানদেরকে বলবে তোমরা তোমাদের ধর্ম তোমাদের মসজিদে রাখো, তোমাদের মাদ্রাসাগুলিতে রাখো, বাট রাষ্ট্র should be run by absolutely. So আপনি দেখেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সো হাসিনার রুল কাজ করেনি, আপনারা রেফার করছেন যে ভারতের দিকে, যে ভারতের অনুগত হওয়ার দিকে, ওইটাও কাজ করছে না। আপনি দেখেন যে ইসকন এবং ভারত, তারা যে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ইসকন হচ্ছে ভারতের টুল, যে ভারতের ওইখানে রয়ের দালাল আছে, এই তারা এইভাবে পরিচালিত হচ্ছে, তো ওইটাও কাজ করছে না। সো আপনি যাবেন কোথায় এখন? আপনার কাছে অল্টারনেটিভ কি? আমি বলছিলাম যে ইসলামের ডিসকাশনটা প্রথম দিকে ছিল যে অভ্যুত্থানকালীন, এখন কাইন্ড অফ যে মানে ওইটা সিন থেকে তারা সরিয়ে দিয়েছে, তো আপনি এখন রিপ্লেসমেন্ট হিসেবে কি চাইবেন? সো
পিওর সেকুলার ডেমোক্রেটিক ক্যাপিটালিস্টিক সিস্টেম, যে ধর্মনিরপেক্ষতা, আমাদের পলিসি অ্যাডপ্ট করো। যে কারণ মানুষের কনফিডেন্সটা অভ্যুত্থান পূর্ব বা অভ্যুত্থান সময়কালীন সময়ে মানুষের কনফিডেন্সটা সেকুলার সিস্টেমের প্রতি আপনার তলানিতে নেমে গিয়েছিল। এখন আপনি কিভাবে ওইটাকে আবার বিল্ড আপ করবেন, যে আপনি বিল্ড আপ করবেন যে কোনো একটা ক্ল্যাশের মাধ্যমে, যেহেতু আপনার কাছে কোনো অল্টারনেটিভ নেই, আপনার কোনো অল্টারনেটিভ সিস্টেম দ্বারা আপনি রুল করতে চাচ্ছেন না, তো আপনি অল্টারনেটিভ হিসেবে ওই সেকুলার সিস্টেমকেই মনে প্রাণে আঁকড়ে ধরবেন। কারণ আপনাকে এখানে এটাই প্রুফ করা হচ্ছে যে না আর কোনো কিছুই আপনাকে রুল করতে পারছে না, না ভারতীয় আধিপত্যবাদ, না হাসিনার রুল, না তত্ত্বাবধায়ক সরকারের রুল। আপনাকে পিওর সেকুলার ক্যাপিটালিস্টিক সিস্টেমের দিকে ধাবিত হতে হবে যদি আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান চান। Okay, Islam, you very broadly discussed the issue, but another point আমার মাথায় আসতেছে যে বাংলাদেশের যারা সচেতন জনগণ বা যারা একটু politically aware, তাদের মেইন ইস্যু অ্যাট দ্য মোমেন্ট তারা যেটা নিয়ে কথা বলতেছে যে আমাদেরকে ইসকনকে ব্যান করা উচিত। সবাই ইসকন ব্যানের কথা বলতেছে। দে নট নেসেসারিলি হাইলাইটিং যে পলিটিক্যালি এটা কি ধরনের প্রবলেম এবং কিভাবে এটার সলিউশন আনা উচিত। অন্যদিকে আপনার যারা সেকুলারপন্থী, ultra secularist of Bangladesh, or generally the secularists, the political narratives and media personalities, তারা বলতেছে যে look, we should not ban ISKCON, কারণ ইসকনকে ব্যান করলে আপনার বাংলাদেশে এটা একটা ইটস এ ডেঞ্জারাস প্রেসিডেন্ট যে আমরা একটা ধর্মীয় জনগোষ্ঠীকে তাদের ফ্রিডম অফ স্পিচ থেকে বঞ্চিত করতেছি। সো দ্যাটস হোয়াট দে আর কামিং ফ্রম। Another narrative is যেটা হইতেছে যে if we do that, if we go ahead along this line of banning ISKCON, তাইলে আমরা the Western society, Western powers, the likes of Britain, America, and all the rest, West would not like it. They can get upset about this. So this is the reality. What do you think about this? মানে কি এখানে যারা ইসকনের ব্যানের কথা বলতেছে, where should they focus on more? You know, that's true. যে I don't know, যে হয়তো ডেমোগ্রাফিক রিজনে বা অন্য কোনো রিজনে আমরা সামহাউ যে কোনো সমস্যাকে সাদা কালো হিসেবে দেখি, হয় যে মানে এপার অথবা ওই পার হিসেবে দেখি, যে মানে আচ্ছা এটা একটা সমস্যা, ওইটাকে ব্যান করে দিবা, সরিয়ে দিবা। দ্যাটস নট দ্য সলিউশন, ইজন্ট ইট? আপনি যে ব্যানের কথা বলতেছেন, যদি তারা সত্যিকার অর্থেই পলিটিক্যালি মোটিভেটেড হয়ে থাকে বা পলিটিক্যালি ফিউয়েলড হয়ে থাকে, অন্য কোনো থার্ড পার্টির দ্বারা আপনার ইন্ধন প্রাপ্ত হয়ে থাকে, সো আপনি তাদেরকে শুধুমাত্র পাবলিক প্ল্যাটফর্ম থেকে ব্যান করার কারণে তাদের আদর্শ বা তাদের যে মোটিভেশন এবং তাদের যে কর্মকাণ্ড সেখান থেকে তাদেরকে সরিয়ে রাখতে পারবেন না, তাই না? রাদার যে কোনো আপনার কনসিয়াস গভর্নমেন্ট বা যে কোনো আপনার গভর্নমেন্ট সিস্টেমকে এটা ইনভেস্টিগেট করা উচিত যে মানে তাদের এই কার্যক্রমের মোটিভেশনটা কি। যেগুলো আমরা স্পেকুলেট করতেছিলাম, যে বলতেছিলাম যে মানে এগুলো হইতে পারে, সেটা কোনো সিনসিয়ার গভর্নমেন্টকে করা উচিত যে মানে আসলে কেন তারা সাডেনলি, যে এতদিন পর্যন্ত একটা নিষ্ক্রিয় সংগঠন, সাডেনলি কেন তারা এই ধরনের ভায়োলেন্টলি রাস্তায় বের হয়ে এসে যে মেজরিটি পপুলেশনের উপর ঝাঁপিয়ে পড়লো। সো দ্যাট শুড বি যে আপনার ডিসকাসড অন। অন্য যেটা বললেন যে মানে সেকুলার যারা আপনার রাজনীতিবিদ বা আপনার অ্যাক্টিভিস্ট যারা, তারা বলছে যে মানে এটা যদি করা হয় তাহলে মানুষের ফ্রিডম অফ স্পিচকে ব্যাহত করা হবে, বা দ্যাটস কোয়াইট হিপোক্রিটিক্যাল। আমরা দেখেছি যে মানে হিস্টোরিক্যালি বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ইভেন কিছুদিন আগে আওয়ামী লীগ জামাত ইসলামকে ব্যান করেছিল, সো আমরা দেখেছি, এবং বিভিন্ন আপনার ইসলামিক সংগঠনকে জঙ্গিবাদের তকমা দিয়ে ব্যান করা হচ্ছিল। সো ইটস কোয়াইট হিপোক্রিটিক্যাল যে আপনি শুধুমাত্র যে মানে ইসলাম নিয়ে কেউ কথা বললে তাদেরকে ব্যান করতে পারবেন, তখন ফ্রিডম অফ স্পিচের দোহাই নেই, এটা জায়েজ। বা অন্য কোনো বিষয়ে কথা বললে বা অন্য কোনো ধর্মীয় সংগঠন থেকে মানুষ বের হয়ে আসলে তাদেরকে ব্যান করা যাবে না, যে তখন ফ্রিডম অফ স্পিচের বিষয় হয়ে যাবে। দ্যাটস নট দ্য কেস। যে ইফ দ্যাট ইজ দ্য কেস, যদি ফ্রিডম অফ স্পিচ ভায়োলেন্ট হয় তাদেরকে ব্যান করার কারণে, দেন লিফট আপ দ্য ব্যান অফ আদার গ্রুপস। যেসব গ্রুপগুলোকে ব্যান করে রাখা হয়েছে তাদেরও তো ফ্রিডম অফ স্পিচ ব্যাহত হচ্ছে। আপনি যদি সত্যিকার অর্থে ফ্রিডম অফ স্পিচকে আপহোল্ড করতে চান তো তাদের ব্যান লিফট করে দেন। Interesting, because ইসকনের ডাইরেক্টলি লিঙ্ক আছে কোনো ভায়োলেন্সের সাথে। They ban many groups, many other political parties in Bangladesh, যে তাদের এরকম ডাইরেক্ট কোনো লিঙ্কও নাই কোনো ভায়োলেন্সের সাথে, বাট তারা তখন এই ব্যাপারে কোনো কথা বলে নাই যে এই ধরনের একটা ধর্মীয় পার্টিকে ব্যান করার মাধ্যমে আমরা ডেঞ্জারাস প্রেসিডেন্স করতেছি। অ্যাবসলিউটলি। সো আপনাকে শুধুমাত্র বিভিন্ন গ্রুপকে ব্যান করা হচ্ছে শুধুমাত্র কথা বলার জন্য, যখন কি অন্যান্য গ্রুপ যে ভায়োলেন্টলি
অ্যাকশন করার পরেও আপনি বলছেন যে তাদের ফ্রিডম অফ স্পিচ ব্যাহত হবে, এই জন্য ব্যান করা যাবে না। সো দ্যাটস দ্য হিপোক্রিটিক্যাল স্ট্যান্ড ফ্রম দ্য সেকুলার পার্সপেক্টিভ, যদিও তারা এটা স্বীকার করবে না, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। যে আমরা জানি যে সেকুলারিজমই হচ্ছে আপনার যে একটা এই হিপোক্রিটিক্যাল ব্যবস্থা বা একটা যে বৈষম্যকারী ব্যবস্থা। অন দ্য আদার সাইড আপনি যদি দেখেন যে এই যে মেন্টালিটি, যে আমরা যদি এই গ্রুপকে ব্যান করি যে পশ্চিম খেপে যাবে, আমরা যদি এই গ্রুপকে ব্যান করি যে ভারত বিরাগ হবে, যে বা অন্যান্য সুপার পাওয়ারগুলো আমাদের প্রতি খেপে যাবে। সো ইউনো ইটস কোয়াইট কন্ট্রারি। আপনি চান যে একটা বাংলাদেশ গড়তে যেটা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে, আপনি চান যে এমন একটা জাতি গড়তে যেটা আত্মনির্ভরশীল হবে, এবং এট দ্য সেম টাইম আপনি বলেন যে না, আমি এই অ্যাকশনটা করলে যে অন্য কেউ সে আমার প্রতি যে একটা বিরূপ ধারণা রাখবে বা আমার প্রতি বিভিন্ন অ্যাকশন নেবে, বা তারা বলছে যে ট্রাম্প আপনার অ্যাগেন যে ট্রাভেল ব্যান নিয়ে আসবে, এসব কথা তারা বলছে। সো হাউ ডু ইউ জাস্টিফাই, ইভেন আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ আমেরিকান গভর্নমেন্টের কাছে লবি নিয়োগ করার জন্য তারা ফান্ড উত্তোলনের কথা বলছে। সো দিস ইজ হাউ অ্যাট দ্য সেম টাইম সেম মানুষে তারা বলবে যে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াইতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদকে আপনার একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে। সো আপনি কিভাবে জাস্টিফাই করেন যখন কি যে কোনো অ্যাকশন করার আগে আপনি ভাবেন যে না, পশ্চিমা বিশ্ব কি মনে করবে, পশ্চিমা ভ্যালুসের দৃষ্টিকোণ থেকে আমরা কি ঠিক জায়গায় আছি কিনা। সো ইজ ইট রিয়েলি আপনার পশ্চিম কি সত্যিকার অর্থেই আপনি কি করছেন বা আপনি কি বলছেন সেটা কি কেয়ার করে, যে পশ্চিম কি কোনো লাইফ বা কোনো ভ্যালুসকে সত্যিকার অর্থেই কেয়ার করে? এসব বয়ান ধূলিসাৎ হয়ে গেছে ফিলিস্তিনের সাথে, অ্যাবসলুটলি। এই বিষয়টা যারা এখনো দেখে না তারা অবভিয়াসলি বালিতে মুখ গুজে আছে যে না আমরা এটা দেখতে চাই না। এসব বয়ান ধূলিসাৎ হয়ে গেছে মুসলিমের বিরুদ্ধে ওয়ার অন টেররের নামে যে যুদ্ধগুলো চাপিয়ে দেওয়া হয়েছে মিডল ইস্টে, আপনার ফিলিস্তিনে, সিরিয়াতে, আরাকানে, সব জায়গায় ভারতে মুসলিম বিদ্বেষ বা আপনার নাগরিকত্ব আইন, এসবের মাধ্যমে এসব বয়ান ধূলিসাৎ হয়ে গেছে। পশ্চিম ডাজন্ট কেয়ার। পশ্চিম কেয়ারস অল অ্যাবাউট যে তার স্বার্থ কোথায় ইনটেক্ট করা যাবে বা তার স্বার্থকে কোথায় প্রোগ্রেস করা যাবে, দ্যাটস হোয়াট হি কেয়ারস। তো আপনি যদি তাকে চটাতে না চান, তো আপনি কিভাবে একটা আত্মনির্ভরশীল এবং প্রোগ্রেসিভ জাতি হিসেবে বিশ্বের বুকে দাঁড়াতে চান যখন কি আপনি পশ্চিমের সাথে কোনোভাবে যে একটা বিরুদ্ধ পর্যায়ে যেতে চান না বা কোনোভাবে তার সাথে একটা ক্র্যাশের মধ্যে যেতে চান না? যখন কি আপনি যদি মাথা তুলে দাঁড়াতে চান তখন আপনার বিভিন্ন বহিঃশক্তির সাথে আপনার ক্র্যাশ হবে আপনার ভ্যালুজের কারণে। আপনি যদি মুসলিম আইডেন্টিটি নিয়ে দাঁড়াতে চান, আপনি যদি ইসলামিক আপনার ইসলামিক আইডেন্টিটি নিয়ে আপনি যদি বিশ্বের বুকে দাঁড়াতে চান, তো অবভিয়াসলি ক্র্যাশ অবশ্যম্ভাবী, যেটা আমরা বিশ্বব্যাপী দেখছি। আপনি কিভাবে তাহলে দাঁড়াতে চান? ওকে ইসলাম ভাই, আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় যে আপনার জুলাই গণঅভ্যুত্থানের পরে অলমোস্ট 4 মাস হয়ে গেছে, দেখা যাইতেছে যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার তারা এই ব্যাপারগুলি হ্যান্ডেল করতে পারতেছে না। স্পেশালি ইন মেনি ইস্যুস তারা নিজেরাও বলতেছে যে লোক তাদের অনেক ভুল ত্রুটি আছে, এগুলি জনগণকে তাদেরকে কারেকশন করার জন্য বা তাদেরকে অ্যাকাউন্ট করার জন্য। অন দ্য আদার হ্যান্ড তারা বলতেছে লোক উই আর নট ইলেক্টেড গভর্নমেন্ট, আমরা তাদের ওই ম্যান্ডেটও নাই, তাদের ওই পাওয়ারও নাই বড় কিছু করার। ওয়ান অফ দ্য কি ফোকাস আমরা যেটা আজকে নিয়ে আলাপ করলাম যে ইসকনের ব্যাপারটা, দিস ইজ ডেফিনেটলি এ পলিটিক্যাল প্রবলেম অ্যান্ড দিস গভর্নমেন্ট ক্লিয়ারলি ফেইলিং, তারা এই ব্যাপারটা সলিউশন নিয়ে আসতে পারতেছে না। সো এই কারেন্ট ক্লাইমেটে আপনার বাংলাদেশের মানুষের বা সচেতন জনগণের, পলিটিক্যালি অ্যাওয়ার যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা নারেটার, তারা কি ধরনের মতবাদ নিয়ে আসতে পারে বা তাদের কি করা উচিত? ইউনো আপনি যদি দেখেন যে ঘটনার পরিক্রমায় যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ইভেন গভর্নমেন্টের এই যে ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন স্টেক হোল্ডার একে অপরকে দোষারোপ করছে এবং একে অপরকে বিভিন্ন এজেন্ট হিসেবে বলছে, এবং আমরা রাজনৈতিক দলগুলোর কার্যক্রমও দেখতে পেয়েছি। প্রথম দিকে তারা সহানুভূতিশীল হলেও এখন আমরা দেখতে পাচ্ছি তারা ইন্টারিম গভর্নমেন্টকে আপনার নির্বাচনের জন্য চাপ দেওয়ার ক্ষেত্রে বেশি মনোযোগী। সো দ্যাটস অ্যাবসলিউটলি মেক সেন্স যে তাদের যে ধরেন আর্গুমেন্ট, যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বাজার নিয়ন্ত্রণ, এই যে ধরেন ইসকন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস, যে চাঁদাবাজি এবং বিভিন্ন এই ন্যাক্কারজনক কার্যক্রমের যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, মাহফিল বন্ধ করে দেওয়া থেকে স্কুল কলেজে বিভিন্ন ধরনের ক্লাশ, এই বিষয়গুলো নিয়ন্ত্রণে ইন্টারিম গভর্নমেন্ট সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং এটা তাদের মুখের কথা যে মানে তারা ব্যর্থ হয়েছে।
এবং ইস অ্যাবসলুটলি যে মানে ওই সেকুলার বয়ানে আপনার এটা ফিট হয় আর কি, যে ইন্টারিম গভর্নমেন্ট ফেল করছে, তো আপনার অবভিয়াসলি আপনি নির্বাচনের মাধ্যমে যে কোনো একটা জনগণের ম্যান্ডেট পান, তো গভর্নমেন্ট আনার মাধ্যমে আপনি এইসব সমস্যার সমাধান করবেন সেকুলার ওয়েতে। দ্যাটস হোয়াট আপনি ওই সেকুলার প্রতিষ্ঠানকে আপনি অ্যাগেইন রিইনস্টল করবেন যে বাংলাদেশে। নাও দ্য প্রবলেম ইজ, আপনি যদি দেখেন, আপনি যদি আইডেন্টিফাই করেন যে ইসকন এবং অন্যান্য রিলেটেড যে যেভাবে বাংলাদেশের যে সংখ্যাগুরু মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে, যে সংখ্যাগুরু মানুষকে আপনি কিছু বলতে পারবেন না, কিছু করতে পারবেন না, যে আপনি যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা হয়েছে যে ক্র্যাশের জন্য, সেটা আলহামদুলিল্লাহ ওটাকে অ্যাভয়েড করা গিয়েছে বলে, বা ইটস ভেরি ইন সার্টেন কেসেস ইটস ভেরি আনঅ্যাভয়েডেবল, মানুষের ইমোশন ইটস ভেরি আনঅ্যাভয়েডেবল যে এই একটা ক্র্যাশ হওয়ার কথা। বাট দ্য পয়েন্ট ইজ, আপনি এইসব সমস্যা কিভাবে ডিল করবেন। এটা ইসকন যে আপনি ওই লালদিঘির পাড় থেকে দেখা গিয়ে কোর্ট প্রাঙ্গণে দেখা গিয়ে এই যে কন্টিনিউয়াস যে অ্যাক্টিভিটিস গুলো করে যাচ্ছে, আপনি কিভাবে ডিল করবেন। আমরা প্রিভিয়াসলি বলেছি যে বিভিন্ন থার্ড পার্টির যদি হাত থাকে, যদি ভারতীয় বাহিনীর হাত থাকে, যদি ওয়েস্টার্ন পাওয়ার গুলোর হাত থাকে, এই ক্ষেত্রে আপনি কিভাবে ডিল করবেন। নাও দেখেন, আপনি এই যে ভারতীয় আধিপত্যবাদ, যেটা ওই গণঅভ্যুত্থানের শুরুর দিকে বলা হয়েছিল যে এখান থেকে আমরা মুক্ত হতে চাই, হ্যাঁ, ভারতীয় আধিপত্যবাদ এবং পশ্চিমা আধিপত্যবাদ, যে আপনি যদি এগুলো থেকে মুক্ত হতে চান, বিইং বাংলাদেশের মতো একটা উইক স্টেট এবং ভারতের মতো একটা জায়ান্ট স্টেটের পাশে, দ্যাটস নট প্র্যাকটিক্যালি পসিবল। লেটস টক অ্যাবাউট ইট, যে মানে এটা আপনি কখনোই সম্মানের সাথে ভারতের মতো একটা জায়ান্ট স্টেটের পাশে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। দ্যাটস হোয়াট গিভেন, গিভেন দ্য সিনারিও যে তারা একটা অন্য আদর্শ লালন করে, যেটা কি হিন্দুত্ববাদ বা অখণ্ড ভারতের একটা আদর্শ লালন করে, এবং আমরা ওইখানে মেজরিটি মুসলিম। ইটস নট পসিবল। নাও আপনি এত সব সমস্যা কিভাবে ডিল করবেন। আমরা বলেছি যে অভ্যুত্থানের শুরুর দিকে যে দাবিটা ছিল যে মানে ইসলাম দিয়ে এই অপ্রেসিভ সিস্টেমকে রিপ্লেস করা, হ্যাঁ, যে দাবি থেকে সরে আসা হয়েছে। আপনি যদি ভারতের মতো রাষ্ট্রকে যে আপনার অধীনে নিয়ে আসতে পারেন, আমি যখন বলছি যে ভারতের মতো রাষ্ট্রকে, ভারতের পলিটিক্যাল এলিটদের কথা বলছি আপনি, বা ভারতের রাজনৈতিক দল কর্মসূচির কথা বলছি, যদি ভারতের মতো রাষ্ট্রকে আপনার অধীনে নিয়ে আসতে না পারেন, যে অনেকে হয়তো মনে করতে পারে টু বিগ, যে মানে এই ধারণা, কিন্তু আপনি দেখেন যে মানে ভারত যে মুসলিমদের অধীনে ছিল ফর লং টাইম, এবং মুসলিমরা মেজরিটি ছিল না, মুসলিমরা মাইনরিটি ছিল, এবং ওই সময় বলতে পারেন যে ভারতীয় উপমহাদেশের যে মানে স্বর্ণযুগ হিসেবে পরিচিত, যে আপনি এখনকার সময় আপনি যদি দেখেন ভারতের যে কোনো মনুমেন্টের কথা বলেন, কে বিল্ড করেছে? মুসলিমরা। আপনি যে কোনো ভারতীয় বিখ্যাত স্থাপত্যের কথা বলেন, কে বিল্ড করেছে? মুসলিমরা। সো এই যে মুসলিমদের অধীনে ভারত উপমহাদেশ যখন ছিল, যখন শান্তিপূর্ণ সময়ে ছিল, এখন আপনি এসে মনে করছেন ও আচ্ছা ইটস এ নন প্র্যাকটিক্যাল ড্রিম, যে এটা সম্ভব না, বা আনলেস আপনি এই পর্যায়ে যেতে পারেন যে এই আদর্শ বাস্তবায়িত করতে পারেন, আপনি ভারতের পাশে শান্তিপূর্ণভাবে কখনোই সহ অবস্থান করতে পারবেন না। তো ভারতকে যদি অধীনস্থ করতে হয়, যে বা ভারতীয় আপনার পলিটিক্যাল যে রিজিমের যদি আপনার কর্তৃত্ব নিতে হয়, সে বাংলাদেশকে এই ধরনের কোনো আদর্শ, বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম এই ধরনের কোনো আদর্শ দ্বারা রিপ্লেস করা ছাড়া উপায় নেই। যে আদর্শের মধ্যে এই ক্যাপাবিলিটি আছে, ভারত এবং অন্যান্য শক্তিশালী রাষ্ট্রকে তার অধীনে নিয়ে আসার এই ক্যাপাবিলিটি আছে, এছাড়া আপনার আর কোনো বাস্তবিক কোনো উপায় নেই। আদারওয়াইজ আপনি ভারতের অধীনস্থ হয়ে থাকবেন, ভারতীয় বিভিন্ন বাহিনীর মাধ্যমে আপনার বাহিনী হত্যা হবে, খুন হবে, এগুলো আপনাকে মেনে নিতে হবে, এবং ভারতীয় ইসকন যদি ভারতের যে এজেন্ট হয়ে কাজ করে থাকে, এইসব দাঙ্গা ফাসাদ আপনাকে মেনে নিতে হবে। আপনি কখনোই আত্মমর্যাদাশীল জাতি হিসেবে দাঁড়াতে পারবেন না আনলেস আপনি আপনার এই সিস্টেমকে একটা যে কমপ্লিট সিস্টেম দ্বারা রিপ্লেস করতেছেন, যার আকাঙ্ক্ষা আছে এবং যার ক্যাপাবিলিটি আছে যে বিশ্বের বুকে একটা নেতৃত্বশীল জাতি গঠন করার। ওকে ইসলাম, আপনি বলতেছেন যে বাংলাদেশের মতো যেই ধরনের উইক গভর্নেন্স আছে, এর মাধ্যমে এই ধরনের চেঞ্জেস কখনো সম্ভব না। আমাদের দেশে যখন বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়, তখনও আমাদের মুখ বন্ধ করে রাখতে হবে। যখন সাইফুল ইসলামের মতো একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, তখনও আমাদেরকে মুখ বন্ধ করে রাখতে হবে। এবং ভারতে যখন একটা 5 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়, তখনও আমাদের মুখ বন্ধ করে রাখতে হবে। সো হাউ ইজ সেইং দ্যাট প্র্যাকটিক্যালি আমরা কিভাবে এই পরিবর্তন নিয়ে আসতে পারি, যে অঞ্চলের মানুষ সবাই শান্তিতে থাকতে পারে, হিন্দু মুসলমানের যে বৈষম্য এটা থাকতে পারে না, এবং উই ক্যান বি অ্যান এক্সাম্পল ফর দ্য গ্রেটার ওয়ার্ল্ড এজ ওয়েল। ধন্যবাদ। দেখুন,
যে আপনার গণ-অভ্যুত্থান পরবর্তী যে আলোচনা বাংলাদেশে যে সংবিধান সংস্কার বা সংবিধানকে ছুঁড়ে ফেলা, নতুন একটি সংবিধান প্রণয়নে, দিস ডিসকাশনস যে আপনি সংবিধান সংস্কার করে আপনি কি ধরনের সংবিধান আনবেন, আপনি কোন সংবিধান প্রণয়ন করলে বাংলাদেশ বা মুসলিমরা একটা বিশ্বের বুকে যে আপনার সমৃদ্ধশীল, আত্মমর্যাদাশীল, ন্যায় বিচার পরায়ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। সংবিধান সংস্কার করে আপনি সংবিধানের মধ্যে এমন কি ম্যাজিক্যাল বিষয় আনবেন যেটার মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত করা সম্ভব? দ্যাটস নট পসিবল। আপনি সেই অপ্রেসিভ বিষয়গুলো ঘুরে ফিরেই আসবে। সেম সংবিধান দিয়ে বিশ্বব্যাপী আমরা দেখছি যে সেই সেকুলার গণতান্ত্রিক সংবিধান দিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন জাতিগোষ্ঠীকে নির্যাতন করা হচ্ছে একই সংবিধান দিয়ে। এটা ন্যায় বিচার এবং কারোর জন্য মর্যাদা নিশ্চিত করতে পারেনি। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে আপনি তাহলে কি ধরনের সংস্কার করবেন? আপনি দেখুন যে সংবিধান সংস্কার না করে যে আপনি যদি এই সংবিধানকে সম্পূর্ণরূপে ছুঁড়ে ফেলে এমন একটি সংবিধানকে নিয়ে আসেন যেই সংবিধানের মধ্যে এই ক্যাপাবিলিটি এবং এই পসিবিলিটি রয়েছে যেটা বিশ্বের বুকে অলরেডি ইতিহাসে স্বাক্ষর রেখেছে যে ন্যায় বিচার, মর্যাদা, অন্য জাতিকে তার এই ন্যায় বিচার নিশ্চিত করা, এসব সেই ইতিহাসে স্বাক্ষর রেখেছে। যদি এমন একটি সংবিধান প্রণয়ন করা যায় তাহলেই একমাত্র আপনি এই বিষয়গুলো আমরা আজকে যে বিষয়গুলো আলাপ করলাম এই বিষয়গুলোর আপনার সলভ করা সম্ভব হবে। আপনি দেখুন, আমি বলছি যে ইসলামিক সংবিধানের কথা, ইসলামিক ব্যবস্থার কথা, যেটা গণ-অভ্যুত্থানের শুরুর দিকে যে ডিসকাশনটা ছিল সেই ডিসকাশনটা আবার ফিরিয়ে এনে ইসলামকে ইসলাম দ্বারা রিপ্লেস করে ইসলামিক সংবিধান দ্বারা এই সমস্যাগুলোর সমাধান করে আপনি যদি এই সংবিধানকে সেকুলার সংবিধানকে যদি আপনি ছুঁড়ে ফেলে ইসলামিক সংবিধান দিয়ে বাংলাদেশকে এই রুল করেন তাহলে কি হবে? বাংলাদেশ আত্মমর্যাদাশীল, ন্যায় বিচার পরায়ণ এবং সমৃদ্ধশালী একটি জাতি হিসেবে সংগঠিত হবে। এবং ইসলামের ইতিহাসে আমরা দেখেছি যে বিভিন্ন গ্রুপ অফ পিপল বা অন্যান্য জাতিগোষ্ঠী মুসলিমদের কাছে এসেছিল শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্য, এবং তারা অনেক সময় মুসলিম সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছিল যে আমাদেরকে এই অপ্রেসিভ রুল থেকে উদ্ধার করো। আপনি দেখুন যে মুসলিমরা ভারত উপমহাদেশে কিভাবে এলো। অনেক সময় আমরা দেখেছি যে যখন নিম্নবর্ণের মুসলিমরা নির্যাতিত হচ্ছিল তখন তারা মুসলিমদের কাছে গিয়ে ইনভাইট করছিল যে আমাদেরকে এসে এই অপ্রেসিভ রুল থেকে উদ্ধার করো। আপনি বলতেছেন নিম্নবর্ণের হিন্দুরা, সরি। সো আপনি যখন ইসলামকে কোথাও প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করেন তখন এটার ন্যায় বিচার পরায়ণতা, মর্যাদাপূর্ণ একটি সমাজ গঠন, বিভিন্ন অন্যান্য যে সেকুলার ব্যবস্থা যাদেরকে মাইনরিটি বলা হয়, ইসলামিক ব্যবস্থা তাদেরকে মাইনরিটি হিসেবে দেখা হচ্ছে না, তাদেরকে রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখা হচ্ছে। সো এই বিষয়গুলো যখন নিশ্চিত করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে যখন সবাইকে ন্যায় বিচার প্রদান করা হয় এবং একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা হয় তখন স্বাভাবিকভাবে আশেপাশের ভূমিগুলো এবং আশেপাশের যারা নির্যাতিত হচ্ছে, আপনি শুধু ভারতীয় রাষ্ট্রে আপনি যদি দেখেন শুধু মুসলিমরা না, হিন্দুরাও নির্যাতিত হচ্ছে। তো যখন এই মানুষগুলো এই ধরনের একটি সমৃদ্ধশীল জাতি দেখে তখন তারা নিজেরাই প্রস্তাব করে যে আপনারা এসে আপনাদের ব্যবস্থা এখানে ইমপ্লিমেন্ট করুন যাতে আমরাও আপনাদের মতো একটি জাতি গঠন করতে পারি। সো এর মাধ্যমে আপনি পরিবর্তন আনেন, এর মাধ্যমে আপনি প্রকৃত পরিবর্তন আনেন, রাদার দেন সংবিধানের কাটাছেড়ার মাধ্যমে একই অপ্রেসিভ সিস্টেম দ্বারা রিপ্লেস করার মাধ্যমে আপনি কোনো কিছু অ্যাচিভ করবেন না। সো ওইটা না করে আপনি বরঞ্চ সেই প্রথম ডিসকাশনটা ফিরিয়ে আনুন যে ইসলাম দিয়ে যে কিভাবে আমরা এই অপ্রেসিভ সিস্টেমকে রিপ্লেস করে ওই রিজিয়নে কিভাবে একটি আত্মমর্যাদাশীল, সমৃদ্ধশীল এবং একটি ন্যায়পরায়ণ জাতি হিসেবে বিশ্বের বুকে একটি নেতৃত্বশীল জাতি হিসেবে আপনার ভূমিকা রাখতে পারি। জাযাকুমুল্লাহ খাইরান কাসীরা। ইসলাম ভাই, অ্যাজ অলওয়েজ প্লেজার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। I've always enjoyed my discussion with you. আশা করি যে আমাদের দর্শকরাও আমাদের আজকের ডিসকাশন থারলি এনজয় করছেন। দর্শকরা আপনাদেরকে আমন্ত্রণ যে আপনারা আমাদের আগামী পর্বে আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনারা কমেন্ট এবং আপনাদের কোয়েশ্চেন রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।